একটা অলস ছেলে যে সারাদিন স্বপ্ন দেখে ধনী হওয়ার, হঠাৎ তার জীবনেই নেমে আসে এক রহস্যময় পেঁচা, জাদুকরী কুড়াল আর একের পর এক অবিশ্বাস্য ঘটনা। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হল, যাদের সে বিশ্বাস করেছিল তারাই তাকে বারবার ঠকায়। আর শেষ পর্যন্ত ভাগ্য কি সত্যিই তার পক্ষে ছিল, নাকি এটা ছিল এক ভয়ঙ্কর ফাঁদ? একটি ছোট্ট শান্ত গ্রামে রাশেদ নামে এক তরুণ তার বৃদ্ধ মা সালেহা খাতুনের সঙ্গে বাস করত। রাশেদের কোনো স্থায়ী কাজ ছিল না। সে সারাদিন ঘরে বসে অলসভাবে সময় কাটাত আর মনে মনে কল্পনা করত একদিন হঠাৎ করে সে অনেক ধনী হয়ে যাবে। অথচ বাস্তবে কিছু করার চেষ্টা তার মধ্যে ছিল না। একদিন দুপুরবেলা রাশেদ আরামে শুয়ে অলসভাবে সময় পার করছিল। তখন তার মা সালেহা খাতুন ঘর থেকে বের হওয়ার আগে একটু বিরক্ত গলায় বললেন, শোনো, আমি একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি। মাটির পাত্রে দুধ রেখে গেছি দই জমানোর জন্য। তুমি অন্তত এটুকু খেয়াল রাখো। এই ছোট কাজটুকু কি তোমার পক্ষে করা সম্ভব না? রাশেদ অন্যমনস্ক ভঙ্গিতে হেসে বলল, মা, তুমি নিশ্চিন্তে যাও, আমি সব দেখছি। মা বের হয়ে যেতেই রাশেদ আবার আগের মতো শুয়ে পড়ল এবং নিজের মনে বলতে লাগল, মা যেন অকারণেই এত চিন্তা করে। দুধ তো নিজে নিজেই রাতের মধ্যে দই হয়ে যাবে, এতে আবার এত দেখাশোনার কি আছে? এই ভাবতে ভাবতেই তার চোখ জড়িয়ে এলো এবং অল্প সময়ের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুমের ভেতর সে দেখল, সে যেন এক অদ্ভুত সুন্দর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। চারপাশে নীরবতা আর রহস্যময় এক পরিবেশ। সে অবাক হয়ে চারদিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করল, আমি তো বাড়িতে শুয়েছিলাম, এখানে এলাম কিভাবে? ঠিক তখনই তার সামনে ধীরে ধীরে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল, আর সেই আলোর মধ্যে থেকে এক রহস্যময় ব্যক্তি উপস্থিত হলেন। রাশেদ কিছুটা ভয়ে, কিছুটা কৌতূহলে জিজ্ঞেস করল, আপনি কে? লোকটি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি সম্পদের রক্ষক। এই কথা শোনা মাত্র রাশেদের চোখে লোভের ঝিলিক দেখা দিল। সে দ্রুত বলল, আমি সবসময় স্বপ্ন দেখি ধনী হওয়ার। আপনি যদি সত্যিই পারেন, তাহলে আমাকে এত সম্পদ দিন যেন আমাকে আর কোনোদিন কাজ করতে না হয়। লোকটি মৃদু হেসে বললেন, তাই হবে। মুহূর্তের মধ্যেই রাশেদের চারপাশে যেন সোনার মুদ্রার বৃষ্টি শুরু হয়ে গেল। সে আনন্দে আত্মহারা হয়ে সে মুদ্রাগুলো কুড়িয়ে নিতে লাগল এবং মনে মনে ভাবতে লাগল, এখন আর তাকে কোনোদিন কষ্ট করে কাজ করতে হবে না। সে শুধু আরামে জীবন কাটাবে। ঠিক সেই সময় হঠাৎ করে কারো কড়া কণ্ঠ তার কানে ভেসে এলো, অলস ছেলে, একটা ছোট কাজও ঠিকমতো করতে পারলে না। রাশেদ চমকে উঠে চোখ খুলে দেখল, বাস্তবে সে তার ঘরেই শুয়ে আছে আর একটি পথকুকুর মাটির পাত্রে মুখ ঢুকিয়ে দুধ খেয়ে ফেলছে। তার মা সালেহা খাতুন রাগে ভরা চোখে তাকিয়ে বললেন, তোমাকে এত করে বলেছিলাম দুধটার খেয়াল রাখতে, এতটুকু দায়িত্বও তুমি পালন করতে পারলে না। রাশেদ একটু লজ্জা পেয়ে বলল, মা, তুমি বুঝতে পারছো না আমি কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, সেখানে এক আশ্চর্য ঘটনা ঘটছিল। মা বিরক্ত হয়ে বললেন, তোমার এই স্বপ্নের কথা আমি অনেকবার শুনেছি, কিন্তু আজ আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিই। রাশেদ আগ্রহ নিয়ে উঠে বসে বলল, মা, সেই গল্পটা আবার বলো না। ছোটবেলা থেকে তুমি যে স্বপ্নটার কথা বলো, আমি সেটা খুব পছন্দ করি। সালেহা খাতুন কিছুটা শান্ত হয়ে বলতে শুরু করলেন, তখন আমি তোমাকে গর্ভে ধারণ করেছি। এক রাতে গভীর ঘুমের মধ্যে হঠাৎ দেখি আমার ঘর আলোকিত হয়ে উঠেছে। সেই আলোর মধ্যে একজন বয়স্ক ও সম্মানিত মানুষ উপস্থিত হলেন। তিনি আমাকে বললেন, ভয় পেও না, কিছুদিন আগে তুমি পথের মধ্যে এক পিপাসার্ত বৃদ্ধ মানুষকে পানি খাইছিলে। সেই ভালো কাজের প্রতিদান হিসেবে আমি তোমার অনাগত সন্তানের জন্য একটি বিশেষ দোয়া নিয়ে এসেছি।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, কী ধরনের দোয়া? তিনি বললেন, তোমার সন্তান খুব সহজ সরল স্বভাবের হবে। অনেক মানুষ তার সরলতার সুযোগ নিতে চাইবে, কিন্তু আমার দোয়া এই যে যারা তার ক্ষতি করতে চাইবে তারা নিজেরাই ক্ষতির মুখে পড়বে, আর তোমার সন্তান ক্ষতির মধ্যেও এমনভাবে উপকৃত হবে যা সে নিজেও বুঝতে পারবে না। এই কথা বলতে বলতে সালেহা খাতুমের কণ্ঠে এক অদ্ভুত গভীরতা নেমে এলো, আর রাশেদ নীরবে বসে সেই কথাগুলো শুনতে লাগল, যেন প্রথমবারের মতো সে নিজের জীবনের কোনো লুকানো সত্য উপলব্ধি করতে শুরু করেছে। সালেহা খাতুনের কথা শেষ হতে না হতেই রাশেদ কিছুটা বিরক্ত গলায় বলল, মা, এটা কেমন দোয়া হলো? বুঝতেই পারছি না। এটা কি লাভ ক্ষতির কোনো ধাঁধা, না তুমি আমাকে কোনো হিসাব বুঝাচ্ছ? তার কণ্ঠে অস্থিরতা আর অজানার প্রতি বিরক্তি স্পষ্ট ছিল। সালেহা খাতুন শান্তভাবে বললেন, সব কিছুর মানে একদিনে বোঝা যায় না বাবা, সময় এলে তুমি নিজেই বুঝে যাবে। সেই রহস্যময় কথা যেন ঘরের ভেতরেই প্রতিধ্বনিত হতে লাগল, আর যেন সেই স্বপ্নের আলো মিলিয়ে গিয়ে বাস্তব আবার নিজের জায়গা নিল। কিছুক্ষণ নীরব থাকার পর রাশেদ গভীর চিন্তায় ডুবে গেল। তারপর হঠাৎ মাথা তুলে বলল, মা, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি শহরে গিয়ে ব্যবসা শুরু করব। দেখো, এবার আমি সত্যিই কিছু করে দেখাবো। সালেহা খাতুন তার ছেলের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, যেন বুঝতে চাইছিলেন এই কথার মধ্যে সত্যিই কোনো পরিবর্তনের ইঙ্গিত আছে কিনা। তারপর ধীরে ধীরে ঘরের ভেতরে গিয়ে একটি কাপড়ের পুঁটলি নিয়ে ফিরে এলেন। পুঁটলিটি খুলে তিনি দুটি সোনার বালা বের করলেন, যেগুলো তিনি বহু বছর ধরে যত্ন করে আগলে রেখেছিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটাই আমার জীবনের শেষ সঞ্চয়, এর বাইরে আর কিছুই নেই। তুমি যদি এবারও বেহিসেবি কোনো কাজ করো তাহলে আমাদের জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না, তাই ভেবেচিন্তে কাজ করবে। রাশেদ আত্মবিশ্বাসী ভঙ্গিতে মাথা নেড়ে বলল, মা, তুমি দেখো, আমি এবার তোমাকে নিরাশ করব না। পরদিন ভোরে সালেহা খাতুন ছেলের জন্য কিছু রুটি বেঁধে দিলেন আর আশীর্বাদের হাত রেখে তাকে বিদায় জানালেন। রাশেদ একা একা গ্রামের মাটির পথ পেরিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল। তার মনে তখন শুধু একটাই ভাবনা, কিভাবে দ্রুত অনেক টাকা রোজগার করা যায়। অনেকক্ষণ হাঁটার পর ক্লান্ত হয়ে সে এক বড় গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল। ঠিক তখনই সেখানে দিয়ে এক শিকারী যাচ্ছিল। তার হাতে একটি খাঁচা, আর খাঁচার ভেতরে বন্দী ছিল একটি পেঁচা। শিকারী দূর থেকেই রাশেদকে লক্ষ্য করছিল এবং মনে মনে ভাবছিল, এই ছেলেটি দেখতে খুবই সরল, তাকে ঠকানো কঠিন হবে না। শিকারী এগিয়ে এসে হাসি মুখে বলল, এই ভাই, তুমি কে আর কোথায় যাচ্ছ? রাশেদ সহজ সরলভাবে উত্তর দিল, আমি রাশেদ, শহরে যাচ্ছি ব্যবসা করতে। শিকারী কৌতূহল ভান করে বলল, ব্যবসা করতে গেলে তো পুঁজি লাগে, তোমার কাছে কি কিছু আছে? রাশেদ একটুও দ্বিধা না করে পকেট থেকে সোনার বালা দুটো বের করে দেখালো এবং বলল, এগুলো আমার মা দিয়েছে, এগুলো বিক্রি করেই আমি ব্যবসা শুরু করব। সোনার বালা দেখে শিকারীর চোখে লোভ জেগে উঠল, কিন্তু সে তা গোপন রেখে গম্ভীর ভঙ্গিতে বলল, তুমি যদি সত্যি ধনী হতে চাও তাহলে এত কষ্ট করে ব্যবসা করার কোনো দরকার নেই। আমার কাছে এমন একটি জিনিস আছে যা তোমার ভাগ্যই বদলে দিতে পারে। রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি জিনিস? শিকারী খাঁচার ভেতরের পেঁচাটিকে দেখিয়ে বলল, এই পেঁচাটি সাধারণ কোনো পাখি নয়, এটি জাদুকরী। যার ঘরে এটি থাকবে তার দরজায় নিজে থেকেই ধন সম্পদ এসে জমা হবে। আমি নিজে এর সাহায্যে অনেক লাভ করেছি, কিন্তু এখন আর আমার প্রয়োজন নেই, তাই চাইলে তোমাকে দিয়ে দিতে পারি। রাশেদের চোখে স্বপ্নের ঝিলিক ফিরে এলো। সে একটুও না ভেবে বলল, তাহলে তো আমার আর শহরে যাওয়ার দরকারই নেই, এই পেঁচাই আমার জন্য যথেষ্ট। শিকারী সুযোগ বুঝে বলল, তাহলে বিনিময়ে তোমার ওই সোনার বালা দুটো আমাকে দাও, আর এই পেঁচাটি নিয়ে যাও। কোনো কিছু যাচাই না করেই রাশেদ হাসি মুখে বালা দুটো এগিয়ে দিল, আর শিকারী খাঁচাটি তার হাতে তুলে দিয়ে
মনে মনে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। রাশেদ খুশিতে আত্মহারা হয়ে খাঁচাটি হাতে নিয়ে বাড়ির পথে হাঁটতে লাগল। সে মনে মনে ভাবছিল, এখন আর কষ্ট করে ব্যবসা করার প্রয়োজন নেই। ধন সম্পদ নিজেই তার ঘরে এসে হাজির হবে, আর সে সেগুলো উপভোগ করবে। সন্ধ্যার পর সে বাড়ির দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই সালেহা খাতুন তার ছেলেকে দেখে অবাক হয়ে গেলেন এবং উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তুমি তো শহরে ব্যবসা করতে গিয়েছিলে, এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? রাশেদ বাড়িতে ফিরে এসে জঙ্গলে ঘটে যাওয়া সব ঘটনা এক নিঃশ্বাসে তার মা সালেহা খাতুনকে শুনিয়ে দিল। তারপর উত্তেজিত কণ্ঠে বলল, মা, এখন আমাদের আর কোনো কাজ করার দরকার নেই। দেখো আমি কি এনেছি। এই পেঁচাটি কিন্তু সাধারণ পাখি না, এটা জাদুকরি। এখন থেকে ধন সম্পদ নিজে থেকেই আমাদের ঘরে এসে জমা হবে। আমরা কেন কষ্ট করে তা খুঁজতে যাব? ছেলের কথা শুনে সালেহা খাতুনের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। চোখে হতাশা আর ক্ষোভ ভরে উঠল। তিনি কড়া গলায় বললেন, তোর মাথা একেবারে নষ্ট হয়ে গেছে। কোনো শিকারী তোকে বোকা বানিয়ে সব নিয়ে গেছে, আর তুই সেই প্রতারণাকেই সত্যি ভেবে বসে আছিস। কিছুক্ষণ থেমে তিনি আরও কঠিনভাবে বললেন, এই ঘর থেকে এখনই বের হয়ে যা। আমি আর তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। যখন নিজের পায়ে দাঁড়িয়ে সত্যিকারের কিছু করতে পারবি, তখনই এই ঘরে ফিরে আসবি, তার আগে নয়। রাশেদ অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে কিছু বলতে চাইল, কিন্তু সালেহা খাতুন তার কোনো কথা শুনলেন না। দরজাটা জোরে বন্ধ করে দিলেন। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকার পর রাশেদ খাঁচাটা হাতে তুলে নিয়ে নিজের মনে বলল, ঠিক আছে, আমি তখনই ফিরব যখন অনেক ধন সম্পদ নিয়ে আসব। তারপর সে আবার জঙ্গলের পথ ধরল। দিন গড়িয়ে যেতে লাগল। রাশেদের শরীর দুর্বল হয়ে পড়ল। ক্ষুধা আর তৃষ্ণায় সে প্রায় কাহিল হয়ে গিয়েছিল। একসময় হতাশ হয়ে সে নিজেই নিজেকে বলতে লাগল, আমি এখন কি করব? হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো। সে খাঁচার ভেতরের পেঁচার দিকে তাকিয়ে বলল, এই যে পেঁচা, তুমি তো জাদুকরি। আমাকে কোনো গুপ্তধনের ঠিকানা বলো। কোথায় গেলে আমি ধন সম্পদ পাব? কিন্তু পেঁচা কোনো উত্তর দিল না। চুপচাপ খাঁচার ভেতর ঘুরতে থাকল। রাশেদ রেগে গিয়ে খাঁচাটি মাটিতে ছুঁড়ে মারতে উদ্যত হল। তখনই হঠাৎ পেঁচাটি মানুষের মতো কণ্ঠে বলল, আমাকে এভাবে ফেলে দিও না। আমি সত্যিই সাধারণ পাখি নই। আমাকে আগে এই খাঁচা থেকে মুক্ত করো। তারপর আমি তোমাকে এমন একটি জায়গা দেখাবো যেখানে ধন সম্পদ লুকানো আছে। এই কথা শুনে রাশেদ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তারপর তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিল। মুক্তি পেয়ে পেঁচাটি উড়ে গিয়ে কাছের একটি পুরনো গাছের ডালে বসল এবং রাশেদকে সেই গাছের নিচে মাটাটি খুঁড়তে ইশারা করল। রাশেদ সন্দিহান হলেও মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর সত্যিই সে একটি মাটির হাঁড়ি খুঁজে পেল, যার ভেতর সোনার মুদ্রা ভরা ছিল। এই দৃশ্য দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে এত সহজে সে এত ধন সম্পদ পেয়ে গেছে। হাঁড়িটি নিয়ে রাশেদ দ্রুত বাড়ির দিকে ফিরে এলো। দরজায় কড়া নাড়তেই সালেহা খাতুন দরজা খুলে আবারও অবাক হয়ে গেলেন। রাশেদ উত্তেজিত কণ্ঠে বলল, মা, দেখো আমি কি এনেছি। আমি তো বলেছিলাম এই পেঁচাটি জাদুকরি। দেখো, সোনায় ভরা এই হাঁড়ি। সালেহা খাতুন সোনার মুদ্রাগুলো দেখে হতবাক হয়ে গেলেন। তার চোখে বিস্ময় আর আনন্দ একসাথে ফুটে উঠল। তিনি বললেন, বাবা, আমি তো ভেবেছিলাম তুই প্রতারিত হয়েছিস, কিন্তু মনে হচ্ছে আমি ভুল ছিলাম। রাশেদ হেসে বলল, এসব এখন বাদ দাও মা, আমাকে কিছু সোনার মুদ্রা দাও। আমি শহরে গিয়ে ব্যবসা শুরু করব। এবার সত্যিই অনেক বড় কিছু করে দেখাবো। সালেহা খাতুন কিছুটা চিন্তিত হলেও ছেলের মুখের আত্মবিশ্বাস দেখে কিছু মুদ্রা তাকে দিয়ে দিলেন। রাশেদ শহরের ব্যস্ত বাজারে গিয়ে পৌঁছালে চারদিকে লোকজনের ভিড়, নানা রকম পণ্য আর কোলাহলে সে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল।
অনেকক্ষণ এদিক ওদিক ঘোরার পর সে একটি কাঠের জিনিসপত্রের দোকানের সামনে দাঁড়ালো এবং দোকানদারের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলল, ভাই, আমি এই শহরে নতুন, ব্যবসা শুরু করতে চাই, কিন্তু বুঝতে পারছি না কি দিয়ে শুরু করব। আপনি যদি একটু পরামর্শ দিতেন তাহলে খুব উপকার হতো। দোকানদার রাশেদের ওপর থেকে নিচ পর্যন্ত একবার তাকিয়ে নিল, তারপর ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। মনে হচ্ছিল সে মনে মনে ভেবে নিয়েছে, এই সোজাসাপটা ছেলেটা আমার জন্য একদম সহজ শিকার। সে গলায় ভান করা আন্তরিকতা এনে বলল, দেখো ভাই, ব্যবসা করতে হলে আগে পুঁজি লাগে, বিনা পুঁজিতে কোনো ব্যবসা হয় না। তার কথায় যেন এক ধরনের অভিজ্ঞতার ভান ছিল, কিন্তু চোখে লুকানো ছিল সুযোগ খোঁজার লোভ। রাশেদ কোনো দেরি না করে নিজের পকেট থেকে সোনার মুদ্রাগুলো বের করে টেবিলের ওপর রাখল এবং সরলভাবে বলল, পুঁজির কথা বলছো কেন ভাই? আমার কাছে তো এগুলো আছে, দেখো। মুদ্রাগুলো দেখা মাত্র দোকানদারের চোখ চকচক করে উঠল। সে দ্রুত চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, আরে রে, তাড়াতাড়ি এগুলো লুকাও, কেউ দেখে ফেললে বড় ঝামেলা হয়ে যাবে। রাশেদ ঘাবড়ে গিয়ে দ্রুত মুদ্রাগুলো লুকিয়ে ফেলল, আর ঠিক সেই মুহূর্তেই দোকানদারের মাথায় একটা ফোন দিয়ে এলো। সে মনে মনে ভাবল, এই বোকা ছেলেটাকে সহজেই ঠকানো যাবে, ওর কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়া যাবে। তারপর মুখে মিষ্টি হাসি এনে বলল, শোনো ভাই, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে তুমি ব্যবসায় অনেক বড় লাভ করতে পারবে। রাশেদ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কি জিনিস? দোকানদার ধীরে ধীরে পুরনো একটা কুড়াল বের করে দেখিয়ে বলল, এটা সাধারণ কুড়াল না, এটা জাদুকরি কুড়াল। এই কুড়াল দিয়ে একবার গাছ কাটলে নিজের থেকেই 10টা গাছ কেটে যায়। ভাবো তো কত কাঠ হবে, আর সেই কাঠ বিক্রি করে তুমি মুহূর্তেই বড় ব্যবসায়ী হয়ে যেতে পারো। রাশেদের চোখে লোভ আর স্বপ্ন একসাথে জ্বলে উঠল। সে উত্তেজিত হয়ে বলল, এটা তো দারুণ জিনিস, আমি এটা চাই। কত দাম? দোকানদার সুযোগ বুঝে বলল, তোমার কাছে যত সোনার মুদ্রা আছে সবগুলো দাও, তবে আমি তোমার জন্য একটু ছাড় দিচ্ছি। এক মুহূর্ত চিন্তা না করে রাশেদ সব সোনার মুদ্রা দোকানদারের হাতে দিয়ে দিল এবং কুড়ালটি নিয়ে খুশিতে দোকান থেকে বের হয়ে গেল। দোকানদার তার চলে যাওয়া দেখে মনে মনে হেসে বলল, এমন বোকা মানুষ খুব কমই দেখা যায়। রাশেদ সরাসরি জঙ্গলে ফিরে গেল। এক বড় গাছের সামনে দাঁড়িয়ে কুড়াল দিয়ে জোরে আঘাত করল, কিন্তু গাছের ওপর কোনো প্রভাবই পড়ল না। সে অবাক হয়ে বলল, এটা কেমন জাদুকরি কুড়াল, কিছুই তো হচ্ছে না। রাগে সে প্রায় কুড়াল ছুঁড়ে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই কুড়ালের ভেতর থেকে হঠাৎ একটি কণ্ঠস্বর শোনা গেল, আমাকে এভাবে দোষ দিও না, আমি সত্যিই জাদুকরি কুড়াল, আমাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। রাশেদ চমকে গিয়ে চারদিকে তাকালো এবং বিস্ময়ে বলল, তুমি কথা বলছো? কুড়াল আবার বলল, হ্যাঁ, আমাকে মাটিতে রেখে দাও, তারপর দেখো আমার ক্ষমতা। রাশেদ কুড়ালটি মাটিতে রাখতেই আশ্চর্যজনকভাবে চারপাশের গাছগুলো নিজে থেকেই একের পর এক কেটে পড়তে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই বিশাল কাঠের স্তূপ জমে গেল। রাশেদ আনন্দে আত্মহারা হয়ে বলল, তুমি তো সত্যিই জাদুকরি। কুড়াল বলল, এখন আমাকে তুলে নাও আর এই কাঠগুলো বাজারে নিয়ে যাও। রাশেদ চিন্তায় পড়ে বলল, এত কাঠ আমি নিয়ে যাব কিভাবে? কুড়াল শান্তভাবে বলল, চোখ বন্ধ করো। রাশেদ চোখ বন্ধ করতেই চারপাশে আলো ঝলমল করতে লাগল, আর পর মুহূর্তেই সে নিজেকে কাঠের বিশাল স্তূপ সহ শহরের বাজারে আবিষ্কার করল। আশ্চর্য হয়ে সে চারদিকে তাকিয়ে বলল, এটা কিভাবে সম্ভব হলো? ঠিক তখনই একজন ব্যবসায়ী এগিয়ে এসে কাঠ দেখে আগ্রহ ভরে বলল, ভাই, তোমার কাঠগুলো তো একদম সেরা মানের। রাশেদ কাঠের বাজারে দাঁড়িয়ে বলল, আমি সব ধরনের কাঠ কিনতে চাই, যতটা সম্ভব আনো। তার কথায় ব্যবসায়ী প্রথমে অবাক হলেও পরে দ্রুত হাসি মুখে বলল,
তুমি কি সত্যি প্রতিদিন এত কাঠ জোগাড় করতে পারবে? রাশেদ আত্মবিশ্বাসের সঙ্গে মাথা নেড়ে বলল, হ্যাঁ, শুধু প্রতিদিন কেন, চাইলে এর থেকেও বেশি এনে দিতে পারবো। এই কথা শোনার পর ব্যবসায়ী আরও উৎসাহিত হয়ে বড় অঙ্কের টাকা দিয়ে কাঠগুলো কিনে নিল এবং নিজের গুদামে পাঠিয়ে দিল। দিন গড়াতে লাগল। রাশেদ প্রতিদিন জঙ্গলে গিয়ে সেই কুড়াল ব্যবহার করে কাঠ সংগ্রহ করত, আর আশ্চর্যজনকভাবে তার জীবন ধীরে ধীরে বদলে যেতে লাগল। অল্প সময়ের মধ্যেই শহরে তার একটি বড় বাড়ি তৈরি হল, আর সে ধীরে ধীরে একজন সফল ব্যবসায়ীর মতো পরিচিতি পেতে শুরু করল। একদিন সেই ব্যবসায়ী নিজের ঘরে বসে চিন্তা করছিল, এই রাশেদ তো কিছুদিন আগেই এখানে এসেছিল, আর এখন এত দ্রুত ধনী হয়ে গেল। এত কাঠ সে কোথা থেকে আনছে? তার মনে সন্দেহ আর কৌতূহল দুটোই একসাথে কাজ করতে লাগল। এর কিছুক্ষণ পর রাশেদ কাঠের টাকা নিতে ব্যবসায়ীর কাছে এলো। সে বলল, ভাই, আমি সব কাঠ গুদামে জমা করে দিয়েছি, এবার আমার পাওনা টাকা দিন। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল, একটা কথা বলো তো, এত তো কাঠ তুমি কোথা থেকে আনো? তোমার তো কোনো শ্রমিক বা কাজের লোকও নেই। রাশেদ হেসে কুড়ালটি সামনে রেখে বলল, এটা সব এই জাদুকরি কুড়ালের কারণে। এই কথা শোনা মাত্র ব্যবসায়ীর চোখে লোভের ঝিলিক দেখা দিল। সে বুঝে গেল এই ছেলেটা নিজের অজান্তেই তার বড় একটা গোপন কথা বলে ফেলেছে। মুখে মিষ্টি হাসি এনে সে বলল, বাহ রাশেদ, তুমি তো এখন অনেক ধনী হয়ে গেছ, এখন তো তোমার বিয়ে করা উচিত। রাশেদ একটু থেমে চিন্তিত গলায় বলল, বিয়ে তো করব, কিন্তু মেয়েই বা কোথায় পাব? এই সুযোগ বুঝে ব্যবসায়ী বলল, সামনে একটা খাঁচা আছে, সেখানে একটা জাদুকরি তোতা আছে, সে তোমাকে তোমার ভবিষ্যৎ বউয়ের কাছে নিয়ে যেতে পারবে, তবে বিনামূল্যে নয়, বিনিময়ে তোমার সেই কুড়ালটা দিতে হবে। রাশেদ এক মুহূর্ত না ভেবে সরল বিশ্বাসে কুড়ালটি দিয়ে দিল এবং বিনিময়ে খাঁচাটি নিয়ে নিল। সে উত্তেজিত হয়ে তোতার দিকে তাকিয়ে বলল, এই তোতা ভাই, আমাকে আমার হবু বউয়ের কাছে নিয়ে যাও। তোতা শান্তভাবে বলল, আগে আমাকে মুক্তি দাও। রাশেদ খাঁচার দরজা খুলে দিতেই তোতা উড়ে গিয়ে আকাশে মিলিয়ে গেল, আর রাশেদ তার পেছনে দৌড়াতে লাগল। কিছুক্ষণ পর তোতা শহরের একটি বড় বাজারে গিয়ে থামল। সেখানে রাজকীয় পোশাক পরা এক সুন্দরী রাজকন্যা নূরজাহান তার সৈন্যদের সঙ্গে হাঁটছিলেন। তোতা ধীরে ধীরে রাশেদকে ইশারা করে বলল, এই হচ্ছে তোমার ভবিষ্যৎ স্ত্রী। রাশেদ কিছু না ভেবেই রাজকন্যার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই এক সৈন্য সামনে এসে তাকে জোরে ঠেলে দিল। রাজকন্যা নূরজাহান কিছুটা বিরক্ত হলেও শান্ত কণ্ঠে বললেন, কে তুমি? কিভাবে এখানে এলে? তোতা উড়ে এসে রাশেদের কাঁধে বসল এবং নিচু স্বরে বলল, চিন্তা করো না, এটাই তোমার ভাগ্য। রাশেদ কিছুটা দ্বিধায় পড়ে গেল, কিন্তু রাজকন্যার নিরাপত্তার কারণে তাকে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। এই পুরো ঘটনা দূর থেকে একজন গরু ছাগল চরানো রাখাল দেখছিল। তার সঙ্গে একটি ছাগল ছিল। সে মনে মনে ভাবল, এই তোতা তো সাধারণ পাখি নয়, এটা নিশ্চয়ই জাদুকরি, এটাকে কোনোভাবে নিজের করে নিতে হবে। সে রাশেদের কাছে এগিয়ে এসে বলল, শোনো ভাই, তুমি যদি তোমার তোতাটি আমাকে দাও, আমি তোমাকে এই ছাগলটা দিয়ে দেব। এটা খুবই শক্তিশালী আর দামি। রাশেদ অবাক হয়ে ছাগলটার দিকে তাকিয়ে বলল, এটা কি ধরনের জাদুকরি ছাগল? আমার তো এটাকে একদম সাধারণ ছাগলই মনে হচ্ছে, এতে বিশেষ কি আছে? লোকটি একটু রহস্যময় হাসি দিয়ে বলল, ওরে, এটা সাধারণ ছাগল নয়, এটা এমন এক ছাগল যা বড় বড় শত্রুর সঙ্গেও লড়াই করতে পারে। তার গলায় এমন ভান ছিল যেন সে খুব গুরুত্বপূর্ণ কোনো গোপন কথা বলছে। রাশেদ আর বেশি চিন্তা না করে সেই ছাগলটা নিয়ে নিল এবং বিনিময়ে তোতাটিকে দিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে বাজারে হঠাৎ করেই এক অদ্ভুত অস্থিরতা শুরু হয়ে গেল। চারদিকে মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে লাগল। রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করল,
সবাই এভাবে দৌড়াচ্ছে কেন? পাশের একজন হাঁপাতে হাঁপাতে বলল, তুমি জানো না, এই শহরে এক নিষ্ঠুর শক্তির আগমন ঘটেছে। প্রতিদিন কেউ না কেউ নিখোঁজ হয়ে যাচ্ছে, আর আজ তার নজর পড়েছে রাজকন্যা নূরজাহানের ওপর। এই কথা শেষ হতেই এক ভয়ঙ্কর উপস্থিতি চারপাশে ছড়িয়ে পড়ল। কালো ছায়ার মতো তো এক শক্তিশালী সত্তা এসে রাজকন্যাকে ধরে ফেলল এবং গম্ভীর কণ্ঠে বলল, নূরজাহান, তুই আমাকে বিয়ে করতেই হবে। রাজকন্যা রাগে ও ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, তুই কি আয়নায় নিজের চেহারা দেখেছিস? তোর চেহারা ফেটে যাওয়া তরমুজের মতো, আর আমি কি সেই ফাটা তরমুজের সঙ্গে বিয়ে করব? তার কথায় আশেপাশের মানুষ আরও ভয় পেয়ে গেল। সেই শক্তিশালী সত্তা রাজকন্যাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল। ঠিক তখনই রাশেদ ছাগলটা নিয়ে তার পিছু নিল। সামনে এসে সে দৃঢ় কণ্ঠে বলল, ওকে ছেড়ে দাও। সত্তাটি হেসে বলল, তুই এখানে কেন এসেছিস? তোর কি কোনো ভয় নেই? রাশেদ সাহস নিয়ে বলল, আমার হাতেই ছাগলটা আছে, এটা তোমাকে থামিয়ে দেবে। সত্তাটি উচ্চ স্বরে হেসে উঠল, আর ছাগলটি চুপচাপ দাঁড়িয়ে রইল। রাশেদ রাগে একটি পাথর তুলে ছাগলের দিকে ছুঁড়ে মারল। ঠিক সেই মুহূর্তে অদ্ভুতভাবে সেই সত্তার শরীরে তীব্র ব্যথা অনুভূত হল। একজন বৃদ্ধের কথা হঠাৎ রাশেদের মনে পড়ে গেল। এই ছাগলের ভেতরেই তার প্রাণ লুকানো আছে। সে বুঝতে পারল এটি কোনো সাধারণ ছাগল নয়। ঠিক তখনই ছাগলটি মানুষের মতো কণ্ঠে বলল, হ্যাঁ, আমার মধ্যেই তার প্রাণ বাঁধা আছে। আমি যদি নিজেকে শেষ করি, তবে সেও শেষ হয়ে যাবে। এই কথা শেষ হতেই ছাগলটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল, আর ঠিক সেই মুহূর্তে সেই ভয়ঙ্কর সত্তাটি বাতাসে ছায়ের মতো মিলিয়ে গেল। রাজকন্যা নূরজাহান দৌড়ে এসে রাশেদের সামনে দাঁড়ালেন এবং আবেগভরা কণ্ঠে বললেন, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাশেদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন সে নিজের কানে বিশ্বাস করতে পারছে না। ঠিক তখনই সালেহা খাতুনের সেই পুরনো স্বপ্নের কথা যেন বাস্তবে মিলিয়ে যেতে লাগল, যেখানে বলা হয়েছিল যে সরল মানুষের ক্ষতি করতে গিয়ে যারা তাকে ঠকাতে চায় তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়, আর ভাগ্য যখন পাশে থাকে তখন সাধারণ মানুষের জীবনও অপ্রত্যাশিতভাবে বদলে যায়। আর এভাবেই রাশেদের গল্প শেষ পর্যন্ত প্রমাণ করে দিল যে মানুষকে ঠকাতে চায় সে অনেক সময় নিজেরই তৈরি জালে আটকে পড়ে যায়, আর সরলতা কখনো কখনো দুর্বলতা নয়, বরং ভাগ্যের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে।